আমাকে পাজলের ফটো তুলে পাঠাতে পারবে? বা তোমাদের কাছে সবার কাছে বই আছে আশা করছি পাজলের। হ্যাঁ আছে। হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে, পাজলের আমাদের সিটিং আমি একটু বই নিয়ে আসছি। হ্যাঁ, তোমাদের সব চ্যাপ্টার গুলো কি আমার তো ইয়ে হয়ে গেছে। অ্যানালজি ক্লাসিফিকেশন তো পারো? দেখো তো অ্যানালজি অ্যান্ড ক্লাসিফিকেশন দেখে নাও তো একটু। কোডিং ডিকোডিং হয়ে গেছে তোমাদের? সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু প্রবলেম হচ্ছে, মানে সময় লাগছে পরীক্ষাতে একটু। কিসে কোডিং ডিকোডিং করতে? না না, ওই সিটিং অ্যারেঞ্জমেন্ট ওটা পাজলের এই মধ্যে অঙ্কটা। পার্ট পড়ছে। আচ্ছা তাহলে আমরা এক্সারসাইজ 6A করি। হ্যাঁ 6A, 6A শুরু করি, রেকর্ডিং শুরু করি। ওরে রেকর্ডিং তো হয়ে গেছে। তো 6A, 6A তে দেখো কি বলা আছে। আরআরবি 2004-এ পড়েছে 1 থেকে 3। এখানে না ওদের গেমের কথা বলা আছে, ঠিক আছে, কে কোন গেম খেলতে পারে না পারে। তো আমাদের কমন কনসেপ্ট কি বলে, আমরা কিভাবে এটা এগোলে ভালো হয়, কিভাবে এগোলে ভালো হয়, এটা আমাদের লিস্ট করে এগোলে ভালো হয়, ঠিক আছে। হুম, তো আমি বাঁ দিকে লিখছি নাম, নামের প্রথম অক্ষর লিখছি রবি আর কুনাল, এই দুটো পেলাম। এরা কিসে ভালো আছে? হকিতে ভালো আছে, ঠিক আছে। আর কিসে ভালো আছে? ভলিবলে ভালো আছে। তাহলে এই হকির নিচে টিক মারলাম আর ভলিবলের নিচে টিক মারলাম। বোঝা গেল ফার্স্ট লাইনটা অনিন্দি দিদা? হ্যাঁ স্যার। এরপরে সচিন আর রবি। সচিন, এখানে দেখো রবি তো আছেই, তাহলে এখানে নিচে একটা সচিন লিখবো শুধু। সচিন আর রবি হচ্ছে গুড ইন হকি অ্যান্ড বেসবল। আচ্ছা এটা তো হকি ছিলই প্রথমে, ঠিক আছে। রবি তো হকিতে আছেই, তাহলে সচিনও হকিতে থাকলো আর বেসবলে থাকলো। বেসবলে কে থাকলো? রবি থাকলো আর সচিন থাকলো। গৌরব অ্যান্ড কুনাল, গৌরব আছে আর কুনাল তো উপরে দেওয়াই আছে। হ্যাঁ, আর গুড ইন ক্রিকেট অ্যান্ড ভলিবল, তাহলে গৌরব, গৌরব, কুনাল তো ভলিবলে ছিলই, গৌরবকেও ভলিবলের নিচে টিক মেরে দিলাম। আর ক্রিকেট থাকলো, ক্রিকেটে কি আছে? গৌরব আর কুনাল, কুনালে টিক মারলাম আর গৌরবে টিক মারলাম। সচিন গৌরব অ্যান্ড মাইকেল, সচিন গৌরব আগে লেখা হয়ে গেছে, তাহলে নিচে লিখলাম মাইকেল। সচিন গৌরব মাইকেল আর ইন গুড ইন ফুটবল আর বেসবল। ফুটবল ওপরে লিস্টে দেওয়া নেই তাই ফুটবল লিখলাম। বেসবলের নিচে কে কে থাকছে? সচিন গৌরব মাইকেল। সচিনের বেসবল দেওয়া আছে, গৌরবের দিয়ে দিলাম, মাইকেলের দিয়ে দিলাম। আর কি? ফুটবলে কে? সচিন গৌরব মাইকেল। সচিন ফুটবলে, গৌরব ফুটবলে, মাইকেল ফুটবলে। বলো কারো কোনো প্রশ্ন আছে এখান থেকে? এটা কি করতে হবে স্যার? এবার আমরা প্রশ্ন করব, প্রশ্নগুলো পড়বো। 1 2 3 আছে অমৃতা, বুঝলে? স্যার কোন চ্যাপ্টারটা করছেন? আমি পাজল করাচ্ছি, পাজল। রিজনিং এর পাজল করাচ্ছি। বই আছে কাছে অমৃতা? আচ্ছা আচ্ছা। রিজনিং হ্যাঁ বইটাই খুঁজছিলাম। পাজল বের করো তো। হ্যাঁ স্যার আছে। তাহলে হু ইজ গুড ইন হকি ক্রিকেট ভলিবল? হকি ক্রিকেট আর ভলিবলে কে আছে দেখো? কুনাল। 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 তারপরে সেকেন্ডটা বেসবল ক্রিকেট ভলিবল ফুটবল, চারটে আছে। চারটে তো শুধুমাত্র একজনই আছে, গৌরব। 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 তারপরে
রবি বিভিএইচ স্কুল বিভিএইচ এ কে আছে? রবি নাকি? রবি বিভিএইচ এ রবি আছে। বেসবল ভলিবল হকি রবি রবি অমৃতা বুঝতে পেরেছো? খুঁজে পেয়েছো অমৃতা? স্যার পেজ একটা কথা মাথায় রাখবে, প্রথমবার করার জন্য পাজল একটা একটু হলেও কঠিন চ্যাপ্টার, ঠিক আছে? প্রথমবার করার জন্য, হ্যাঁ? তো পাজল চ্যাপ্টারটা প্র্যাকটিস করা উচিত আমার মতে সব সময় ঘুম থেকে উঠে, ঠিক আছে? এই যে আমি দীর্ঘদিন, আমি মানে একটা একদম অনেস্টলি বলছি, আমি দীর্ঘদিন প্র্যাকটিস করি, তো পাজল আমি অনেক মানে পড়াচ্ছি আমি টিউশন অ্যাকচুয়ালি ক্লাসটা অনেকদিন পর। পাজল আমার মাঝখানে অনেকগুলো ইয়ে তো হয়নি, ঠিক আছে? মানে দীর্ঘদিন প্র্যাকটিস করিনি। এই মুহূর্তে আমিও ঠিক আছে মানে নট সো কনফিডেন্ট যে হচ্ছে আমি ঠিক আছে একদম স্মুথলি করতে পারবো, ঠিক আছে? কেন? কারণ আমাকেও প্র্যাকটিস করতে হয়। এই জন্য হচ্ছে পাজল সবসময় ঠান্ডা মাথায়, পাজল এমন একটা জিনিস না, তুমি যদি সব পয়েন্ট গুলো মাথায় রাখতে পারো তাহলে একটা একটা করে ঠিক হয়ে যাবে, কিন্তু মাথাটা ঠান্ডা মাথায় রাখতে পারো। যখন বারবার কয়েকবার প্র্যাকটিস করে নিবে তখন যে কোনো টাইমে হয়ে যাবে। হুম। আর আর এস আগরওয়ালের বইয়ে যে পাজল গুলো দেওয়া আছে সেগুলো কিন্তু একটু হাই লেভেলের দেওয়া আছে। ম্যানেজমেন্টের এমবিএ এর পাজল গুলো কিন্তু যথেষ্ট টাফ হয়। হুম। স্যার কনক্লুশনটা একটু করাবেন? হ্যাঁ, আরেকবার বলো, কি বললে? স্টেটমেন্ট কনক্লুশন স্টেটমেন্ট এন্ড কনক্লুশন হ্যাঁ, করাবো। হ্যাঁ, স্টেটমেন্ট কনক্লুশন হচ্ছে লজিকের, ঠিক আছে? ওটা করাবো, ওটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। পরের দিনই দেখি পাজলটা করি, হলে স্যার তারপর। আজকে যদি দেখাতেন তাহলে ভালো। হ্যাঁ, কি বলছো? আজকে একটু দেখিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, দেখাবো, ওটা তো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, দেখাবো, অবশ্যই দেখাবো। আগে পাজলটা আমরা স্যার একটু দেখি। রবিবার পরীক্ষা। রিসেন্ট কোনো পরীক্ষা আছে অমৃতা? না না, এমনি একটু সানডে তো ফেলে দিয়েছেন, তার জন্য বললাম। আমার পাজল ওই এমনি এটা ঠিক শেষ স্টেটমেন্ট হয়নি। কনক্লুশন লজিক, হ্যাঁ, সিলোজিজম, ফিলোসফি চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট, ওটা তো করাতেই হবে আমাকে, ওটা আচ্ছা, করাতেই হবে। তবে খুব সহজ, ওটা একটু ভালো করে বুঝে নিলে হ্যাঁ সহজে হয়ে যায়। আচ্ছা, দেখি এবার 4 থেকে 8। মদন আর রোহিত ইন দ্য সেম টিম অফ হকি। মদন আর রোহিত হকিতে আছে। মদন আর রোহিত হকিতে সেম টিমে আছে। তারপর কি বলেছে? পার্থ ডিফিটেড রোহিত ইন ব্যাডমিন্টন। পার্থ, ঠিক আছে, পার্থ ব্যাডমিন্টনে জিতেছে আর রোহিত হেরেছে। আমি দাগ দিয়ে বুঝলাম, এটাও দাগ দিয়ে বুঝলাম, সেম টিম। জানি না শেষ পর্যন্ত কি দাঁড়াবে, দেখছি তারপর কি হচ্ছে। রোহিত ইন ব্যাডমিন্টন বাট লস্ট টু সচিন ইন টেনিস। সচিনের সাথে পার্থ রোহিতকে হারিয়ে দিয়েছে, কিন্তু সচিনের সাথেও টেনিসে হেরে গেছে। মানে সচিন জিতেছে, পার্থ হেরে গেছে। ঠিক আছে, দাগ দিয়ে বুঝলাম সম্পর্কটা একে অপরে। তারপর কি বলেছে? নিতিন টিমস উইথ সাগর ইন ফুটবল। নিতিন, নিতিন হচ্ছে সাগরের সাথে ফুটবলে আছে, ফুটবলে। আর সচিনের সাথে কিসে আছে গো? হকিতে আছে। সচিনের সাথে আছে হকিতে। হকি কি আছে? এই যে, হ্যাঁ, হকি আছে। সচিনের সাথে হকিতে আছে, দাগ দিয়ে দিলাম। নিতিন। তারপর কি আছে? রোহিত ডিফিটেড সচিন ইন চেস। রোহিত চেসে সচিনকে হারিয়ে দিয়েছে। রোহিত সচিনকে হারিয়ে দিয়েছে চেসে। অবশ্য এখানে দাগ দেওয়ার কিছু নাই, কেননা হচ্ছে কি বলতো, জিতুক বা হারুক, এখানে কোশ্চিন গুলো দেখো, ঠিক আছে? এখানে হারা জিতা নিয়ে কোনো প্রশ্ন না, তাই তা আমি যে দাগগুলো দিচ্ছি না, ওই দাগ না দিলে হবে, খালি টিক মারলেও হবে। বোঝা গেল কি বলতে চাইছি আমি? আচ্ছা, তারপর কি বলেছে? দোজ হু প্লে ক্রিকেট ডু নট প্লে ব্যাডমিন্টন, ভলিবল
or টেনিস। যারা ক্রিকেট খেলে আমি নিচে লিখছি, ঠিক আছে, যারা ক্রিকেট খেলে তারা কি কি খেলছে না, তারা খেলছে না হচ্ছে, এই কোশ্চিন দিকে চোখ সরালে গন্ডগোল হয়ে যাচ্ছে, ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন, ভলিবল আর টেনিস। ভলিবল আর টেনিস খেলছে না এরা, হ্যাঁ। মদন পার্থ আর ইন অপোজিট টিম অফ বাস্কেটবল, মদন আর পার্থ বাস্কেট বলে, এই বিটা কি বাস্কেটবল ছিল গো, না ব্যাডমিন্টন ছিল? মদন, মদন এখানে আছে, হ্যাঁ মদন, মদন আর কি বলছে, পার্থ, আর ইন অপোজিট টিম অফ বাস্কেটবল, এইখানে লিখলাম বাস্কেটবল, মদন আর পার্থ বাস্কেটবলে। নিতিন রিপ্রেজেন্টস হিজ স্টেট ইন ক্রিকেট, নিতিন হচ্ছে ক্রিকেটে আছে, নিতিন হচ্ছে ক্রিকেটে আছে, while সাগর ডাজ সো অ্যাট ডিস্ট্রিক্ট লেভেল, সাগরও আছে কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে আছে ক্রিকেটে, ক্রিকেটে তো সাগর আছে আগে থেকেই লেখা আছে। বয়েজ হু প্লে চেস ডু নট প্লে ফুটবল, এটা ক্রিকেট, হ্যাঁ। গন্ডগোল করে ফেললাম চেস আর ক্রিকেটকে, এটা সি কোনটা যে আছে। আচ্ছা এটা কি আরেকবার গোড়া থেকে করবো না পারবে করতে? হয়ে যাবে স্যার, কোয়েশ্চেন গুলো মানে পড়তে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে কোয়েশ্চেন গুলো খুব মানে সহজ, এতটা ইয়ে নেই। খুব সহজ আছে, হ্যাঁ। হ্যাঁ হয়ে যাবে, এটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা পরীক্ষাতে সাজাতে একটু সময় লাগে একটু শুধু ওগুলো। হ্যাঁ বুবাই, হ্যাঁ। একটা কথা মাথায় রাখবে, ঠিক আছে, এটা প্রিকশন, বুঝলে, পাজল যখন পড়বে খুব ঠান্ডা মাথায় করতে হবে, হ্যাঁ। আর পাজল একটা মজা হচ্ছে একটা কোশ্চেন এগেইনস্টে 3টা 4টা 5টা কোশ্চেন থাকে, হ্যাঁ, তার জন্য সুবিধা হয় কি, আর যদি বড় পাজল থাকে তাহলে কখনো একটা কোশ্চেন থাকে না, আর যদি বড় পাজল একটা কোশ্চেন থাকে তাহলে প্রথমে সেটা কখনোই করবে না, বুঝলে বুবাই? হ্যাঁ, পাজল সাজাতে গিয়ে টাইম লাগে, কিন্তু যেহেতু একটার এগেইনস্টে অনেকগুলো কিন্তু কোশ্চেন ওই থাকে, সময় লেগে যায়, ভুল হতে গেলে সময়টাও শেষ হয়ে যায়, ওরকম হয়ে যায়। শোনো পাজলে কি জিডির হচ্ছে, এই পরীক্ষা যে দিয়ে তুমি এলাম। সেকেন্ড পাজলটা দেখো, তোমার সাজাতে টাইম লাগছে ঠিকই, কিন্তু একবার সাজিয়ে নিলে কি হচ্ছে, পরের 5টা কোশ্চেন পট করে হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? হ্যাঁ, বেশি থাকলে সুবিধা আছে। হ্যাঁ, কিন্তু যদি অমনি বড় পাজল থাকে আর একটা কোশ্চেন থাকে, করবে না প্রথমে, লাস্টে করবে। হ্যাঁ, পরেরটা, স্টাডি দ্য ফলোইং ইনফরমেশন এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন, এই সব একই রকম আছে, এটা লিস্ট দিয়ে করতে হবে, পারবে? দেখো তো 9 10, ইন্টেলিজেন্ট, হার্ড ওয়ার্কিং, অনেস্ট আর অ্যাম্বিশাস, 4টে আছে। অমৃতা পারবে? হ্যাঁ স্যার। এটা পারা উচিত। অর্পিতা কি বলছো? পারবো স্যার। এই যে 12 থেকে 14, সিটিং অ্যারেঞ্জমেন্ট। 6 students A, B, C, D, E and F are sitting in the field. A or B from Nehru House while the rest belong to Gandhi House. ও বাবা, ওই একই গল্প আছে, এটাও পারবে, সহজ আছে। দেখো তো 12 13 14, কাউকে করিয়ে দিতে হলে বলবে, বুবাই। হ্যাঁ দেখছি একটু। এগুলো মানে ওই রিজনিং গুলোতে সমস্যা হয়, যেগুলো ওই যে বলে না যে একটা বেঞ্চে বসে আছে, এ এদিক থেকে সিটিং বাম অ্যারেঞ্জমেন্ট দিকে। এর পরের পার্টে আছে, ঠিক আছে। হ্যাঁ, ওটাতে বেশি হ্যাঁ, প্রবলেম হয়। ওটা তো প্রচন্ড প্রবলেম হয়, মাথা গুলিয়ে যায় ওটাতে পুরো। ডান দিক বাঁ দিক বোঝাই যায় না। হ্যাঁ, ওই আচ্ছা ডিরেকশন এইগুলো কি থেকে না বাড়িতে ট্রাই মাথা করবে, ঘুরে এই যায়। এই যে কটা আছে এখান থেকে শুরু করে ট্রাই করবে এগুলো? এই ফার্স্টের এক্সারসাইজটা নাকি আমি করিয়ে দেবো বলো? যা কেউ কিছু বলে না কেন রে? কি বলেন স্যার, আরেকবার বলুন। আমি বললাম
এই এই যে ইয়েটা পাজলের প্রথম পার্টটা এ এক্সারসাইজেরটা এগুলো বাড়িতে ট্রাই হুম করবে। হ্যাঁ স্যার ঠিক আছে আমি নেক্সট দিন তাহলে বল হ্যাঁ, যেগুলো নেক্সট পারবে না ফ্রাইডে সেগুলো বলবে, আমিও করে রাখবো, আমারও দরকার আছে, আমারও মাথা অনেকদিন ধরে হ্যাং হয়ে গেছে। আমরা তাহলে তোমাদের যেটা মেন প্রবলেম আর যেটা পরীক্ষাতে সব থেকে বেশি আছে, ঠিক আছে, টাইপ হ্যাঁ টুতে ওটাই দেখো তো, বেশি আছে পরীক্ষাতে। সিটিং আর প্লেসিং অ্যারেঞ্জমেন্ট আছে। হ্যাঁ হুম হ্যাঁ হুম হ্যাঁ হুম আচ্ছা, আমরা এক্সারসাইজ 6B তে ঢুকি তাহলে। হুম সিটিং অ্যারেঞ্জমেন্টে দুই রকমের গল্প হয়, ঠিক আছে। এক হচ্ছে লাইন বরাবর বসে থাকে, লাইন বরাবর যদি বসে থাকে আমরা ভাববো যে ওপরের দিকে মুখ করে আছে, তাহলে কে কার ডান দিকে বাঁ দিকে আছে আমরা আমাদের নিজের ডিরেকশনে বুঝতে পারবো, ঠিক আছে। তো এখানে কি হয়, এখানে হচ্ছে এন্ড থাকে, বুঝলে, দুটো এন্ড থাকে লাইন ধরে বসলে। আর একটা হয় গোলাকৃতি, গোলাকৃতিটাই বোধহয় পরীক্ষাতে বেশি আসে। হুম, তো ভাই কোনটা বেশি আসে দুটোই আছে, পরীক্ষাতে? দুটোই আছে। যেমন জিডিতে আমাদের সিটিং মানে সোজাসুজি বসাটা এসেছিল মানে পাশাপাশি। আচ্ছা, গোলাকৃতি, হ্যাঁ ঠিক আছে, তো দুটোই আমরা করব। গোলাকৃতিতে কি হয়, ঠিক আছে, 1 নাম্বার 2 নাম্বার পজিশন বলে কিছু নাই, ঠিক আছে। মেইনলি থাকে সেন্টারের দিকে মুখ করে থাকে সবাই, তোমাদের ছোটখাটো পরীক্ষাতে তাই পড়ে। আর ব্যাংক পিওতে থাকে একজন সেন্টারের দিকে, পাশের জন উল্টো দিকে মুখ করে থাকে, ওগুলো একটু ঝামেলা, ঠিক আছে। তো এখানটায় কি হচ্ছে, সেন্টারের দিকে মুখ করে থাকে, তো এখানে কোনো ওপেন এন্ড যেহেতু নেই, খোলা প্রান্ত নেই, যেটা লাইন বরাবর আছে, যে বাঁ দিক এটা আর এর ডান দিক, ঠিক আছে। তো কি হচ্ছে এখানটায় কি হয়, কে কার রেসপেক্টে বাঁ দিকে আছে আর ডান দিকে আছে আমাকে ওটা ভাবতে হবে, একটু মাথায় লাগাতে হবে। এই মুখটা যদি ভেতরের দিকে থাকে তাহলে তার ডান দিক কোনটা পড়ছে, এটা পড়ছে তার ডান দিক। বাঁ দিক কোনটা পড়ছে, এটা পড়ছে তার বাঁ দিক। বা এই লোকটা যে বসে আছে এর ডান দিক কোনটা পড়ছে, এই ডান দিক পড়ছে এটা, এটা একটু মাথায় রাখতে হবে। হুম, তাহলে সিটিং অ্যারেঞ্জমেন্টটাই করি, এটাই মেইনলি সবাই বলে। হুম, পরীক্ষাতেও খুব আসে আমাদের। হুম, দেখি 5% আর স্ট্যান্ডিং অন এ লাইন, 5টা পার্সন, 1 2 3 4 5 আঁকলাম। ওয়ান অফ দ্য টু পার্সনস অ্যাট দ্য এক্সট্রিম এন্ড ইজ এ প্রফেসর। এক্সট্রিম মানে কি, ঠিক আছে, একদম শেষ প্রান্তে যে আছে 5 জনের মধ্যে, এই এক্সট্রিম প্রান্ত অর্থাৎ এইটা আর এইটা, এই দুটো প্রান্তে যে আছে, ঠিক আছে, একজন আছে প্রফেসর, একজন আছে হচ্ছে বিজনেসম্যান। তাহলে আমি ধরলাম যদি এ প্রফেসর হয় অথবা বিজনেসম্যান হয়, তাহলে এ হবে বিজনেসম্যান বা প্রফেসর, উল্টা করলাম। প্রথম জন যদি প্রফেসর হয় তাহলে দ্বিতীয় জন হবে বিজনেসম্যান, প্রথম জন যদি বিজনেসম্যান হয় দ্বিতীয় জন হবে প্রফেসর, উল্টোটা করলাম। লেখাটা বুঝতে পারলে কি করে লিখলাম আমি, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার উল্টো করে। তারপর কি হচ্ছে, an advocate is standing to the right of a student। একজন অ্যাডভোকেট একটা স্টুডেন্টের রাইটে বসে আছে। আমরা একটু পরেই লাইনটাতে আসি, আমরা পরের লাইনে যাই। কেন, এখান থেকে কোনো ক্লু পাচ্ছি না আমি কোথায় কাকে বসাবো। হ্যাঁ, তো আমরা এটা পরে আসবো, আমরা এবার পরের লাইনটায় যাই। বলছে an author is to the left of the businessman। একজন অথার, ঠিক আছে, বিজনেসম্যানের লেফটে থাকবে। বলো তাহলে অথরকে কোথায় বসাবো। দুদিকেই বসতে পারে। যদি বাঁ দিকে আমি বসাই, ঠিক আছে, দুদিকে বলতে কোথায় বলো। স্যার ডান দিকে এর বসবে, দিকে বাম দিক লাস্টেরটার ডান আগে দিকে বসবে একটা না? বিজনেসম্যান হবে, তার পাশে হবে। হ্যাঁ, ওদিকেটা তো বুবাই, হবেই না। বিজনেসম্যান নিই বুবাই, তাহলে তো রাইট সাইড হয়ে যাচ্ছে। বুবাই, হ্যাঁ বুঝলাম বুঝলাম ব্যাপারটা। বুঝেছো, আচ্ছা তাহলে ঠিক আছে। তাহলে বিজনেসম্যান আমার ডান দিকে আছে, এখানে প্রফেসর কেটে দিই নাকি, হ্যাঁ স্যার, এবার তো ক্লিয়ার হয়ে গেল এখানে কোনটা প্রফেসরকে বিজনেসম্যান কেটে কোনটা দিলাম, businessman। তাহলে এখানে আছে হচ্ছে অথার। এবার আমার ওটা ক্লিয়ার হয়ে গেল, অথরকে এ ইউ লিখলাম, হ্যাঁ, যেহেতু অ্যাডভোকেট আছে একজন। কি বলেছে তারপর, অ্যাডভোকেট ইজ স্ট্যান্ডিং টু দ্য রাইট অফ এ স্টুডেন্ট। তাহলে এখানে একটা স্টুডেন্ট আছে আর অ্যাডভোকেট তার রাইটে আছে, আর এটা হচ্ছে অথর। সাজিয়ে নিলাম আমরা। ওকে, কাউন্টিং ফ্রম দ্য লেফট দ্য অ্যাডভোকেট ইজ অ্যাট হুইচ প্লেস। অ্যাডভোকেট কোন প্লেসে আছে, বাঁ দিক থেকে কাউন্ট করলে থার্ডে আছে। Five friends next. 5 friends A B C D are standing in a row facing south, but not necessarily in the same order.
আচ্ছা সাউথ বলতে নিচের দিকে করেছে, আমরা নিচের দিকে না করলেও হবে, হ্যাঁ আমরা ধরলাম সাউথটা হচ্ছে উপরের দিকে, তাহলে আমাদের ওই ডান বাম করতে সুবিধা হবে, বুঝতে পারলে? আমরা সাউথটা ধরছি উপরের দিকে, তাহলে 5 জন। Only B is between A and E. C is immediate right to E and D is immediate left to A on the basis ও বাবা দেখো এবার এক্সট্রিম পয়েন্টে কিছু বলেনি, হ্যাঁ বলছে বি আর ই এ আর ই এর মধ্যে আছে, ঠিক আছে? আমি নিচে লিখছি পয়েন্টগুলো, এ আর ই এর মধ্যে শুধুমাত্র বি আছে। এবার এই উল্টো ভাবেও থাকতে পারে, ওটা কোনো ব্যাপার নয়, হ্যাঁ। সি ইজ ইমিডিয়েট রাইট টু ই, হ্যাঁ এটা মিলে গেল কিন্তু আমার, হ্যাঁ যদি এই এই পয়েন্টটা দেখো, যদি আমি এখানটা এমনি করতাম ই আর এর মাঝখানে বি রাখতাম, তাহলে বলেছে সি ইজ ইমিডিয়েট রাইট টু ই, মানে ই এর ঠিক ডান দিকে, ই এর ঠিক ডান দিকে সি আছে, তাহলে সেক্ষেত্রে আমার এই অ্যারেঞ্জমেন্টটা হতো না। বোঝা গেল ব্যাপারটা আমি কি বললাম? হ্যাঁ স্যার। তাহলে ই এর ঠিক ডান দিকে সি আছে, তারপর কি বলছে and D is immediate left to A, D হচ্ছে ই এর ঠিক লেফটে আছে, হয়ে গেল, মিলে গেল। খুব সহজ না এটা অনিন্দিতা? হ্যাঁ স্যার, হুম, মাথা ঠান্ডা রেখে করতে হবে। কিন্তু পরীক্ষায় আরো কঠিন আসে। আচ্ছা আমরা যাচ্ছি তো, আস্তে আস্তে পেছন দিকে যাবো তো। আচ্ছা আমরা কি তাহলে এক ধার থেকে না করে অন্যভাবে করবো? তোমরাই বলো তাহলে কোনটা করবো, বলো কোনটা করবো বলো। কেউ একজন বলো, এক করে বলো দেখি। স্যার 4 নম্বরটা করেন। 4 নম্বর, এপি আর এক্স সিটিং ইন এ রো, লাইনে আছে রোয়ে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, ঠিক মাঝখানে এস আর জেড আছে, এস আর জেড ঠিক মাঝখানে আছে, কিন্তু এস আর জেড এইভাবে লিখলাম, তো এইভাবেই যে থাকবে তার কোনো মানে নাই, উল্টোটাও হতে পারে, হ্যাঁ জেড আর এসও হতে পারে, তাও দেখে নিচ্ছি কি বলছে। and A P are in the A at the ends, A আর P হচ্ছে এন্ডে আছে। এবার পরের লাইনটা বলছে বর্ণালী আর ইজ সিটিং টু দ্য লেফট অফ এ, তাহলে একে কোথায় রাখবো, বাঁ দিকে রাখবো না ডান দিকে রাখবো? ডান দিকে। ডান দিকে। তাহলে এ হচ্ছে, আমি কিন্তু এখানটা একটু কনফিউশন আছে কিন্তু এখানটায়, হ্যাঁ এ হচ্ছে ডান দিকে রাখলাম, পি কে বাঁ দিকে রাখলাম, আর এর বাঁ দিকে কে আছে, কে বললো গো, আর এর বাঁ দিকে আর আছে। একজন বাকি থেকে গেল, কে বাকি থাকলো? এক্স বাকি থাকলো, এক্স এক্স বাকি থাকলো। আর কিছু বলেছে? হু ইজ সিটিং রাইট অফ পি, পি এর ডান দিকে কে আছে, কে থাকলো? কই রে, কেউ বলে না কেন? এক্স এক্স থাকলো। এস আর জেড নিয়ে কনফিউশনে কে কোথায় থাকবে সেই নিয়ে প্রবলেম হয়নি। এবার কোনটা করব বলো? বারো নম্বরটা। 12 নাম্বার, 12 থেকে 15 একটা আছে, হ্যাঁ এইগুলো ব্যাংক পিও। 6 ফ্রেন্ডস এই থেকে এফ, হ্যাঁ নর্থের দিকে তাকিয়ে আছে, 6 জন বন্ধু, 1 2 3 4 5 6। ডাইরেকশনটা যেটাই বলুক উপরের দিকেই করবো সবটা। হ্যাঁ তাহলে আমার ডান দিক বাম দিক করতে সুবিধা হবে আর কি, বুঝলে? ঠিক আছে। যদি নিচের দিকে করি কিনা বুবাই, তাহলে কি হয় বলো তো, আমার ডান দিক হয়ে যাবে ওদের বাঁ দিক। উল্টো হয়ে যাবে ওটা। হ্যাঁ হুম। সি ইজ সিটিং বিটুইন এ এন্ড ই,
ডি ইজ নট এট দ্য এন্ড। সি, আচ্ছা দেখি, সি হচ্ছে এ আর ই এর মাঝখানে আছে, ডি এন্ডে নাই, বি ইজ সিটিং ইমিডিয়েট রাইট টু ই, বি হচ্ছে ই এর ঠিক ডান দিকে আছে, এফ ইজ নট অ্যাট দ্য রাইট এন্ড, এফ হচ্ছে রাইট এন্ডে নাই, তার মানে হচ্ছে এফ হচ্ছে লেফট এন্ডে আছে, লেফট এন্ড হয়ে গেল। কিন্তু সেক্ষেত্রে আমার একজনের জায়গা বাকি থাকলো, একজনের জায়গা বাকি থাকলো, কার জায়গা বাকি থাকলো, ডি বলছে এন্ডে নাই, তাহলে ডি কে মাঝখানে বসাতে হবে, এই যে এফ আর এ এর মাঝখানে ডি আছে, বোঝা গেল ব্যাপারটা কি বললাম? ঠিকঠাক। আবার গোড়া থেকে শুরু করবো কি এটা একবার? একটা কথা বলুন, এই যে ডিটা যে আপনি বসালেন, এটা আপনি কি করে বুঝলেন যে ওই হ্যাঁ দুটোর আমি জানতাম মাঝখানে আছে? এই জায়গাটায় প্রবলেম, প্রথম থেকে বলছি আবার অর্পিতা, ঠিক আছে? হ্যাঁ। সি ইজ সিটিং বিটুইন এ অ্যান্ড ই, সি হচ্ছে এ আর ই এর মাঝখানে আছে, এটাও হতে পারে অ্যারেঞ্জমেন্ট অথবা এটাও হতে পারে যে ই এদিকে থাকলো আর এ এদিকে থাকলো, মাঝখানে সি থাকলো, ঠিক আছে অর্পিতা? অর্পিতা আপনি বলুন, আমি শুনছি। ওখানে না বল, ঠিক আছে। আমার হেডফোন। এবার বলছে যে, তারপর লাইন কি বলছে, যে বি ইজ সিটিং ইমিডিয়েট রাইট টু ই, বি হচ্ছে ই এর ঠিক ডান দিকে আছে, তাহলে এই অ্যারেঞ্জমেন্টটা হবে না, বুঝলে অর্পিতা? স্পিকার অন রাখো। হ্যাঁ, 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 তাহলে হ্যাঁ। এটা হবে, আমি এতটা বুঝতে পেরেছি। হ্যাঁ বি হচ্ছে এখানে আমি থাকলো, ডিটাও বুঝতে এবার পেরেছি। বলেছে ডি কিন্তু কোনো এন্ডে নাই, এই পরপর হুম। চারটা স্থির কিন্তু আছে, হ্যাঁ এটা ফিক্সড আছে চারটা, হ্যাঁ, হ্যাঁ। এবার বলছে হুম, ডি কোনো এন্ডে নাই, আর বলেছে এফ হচ্ছে হুম। রাইট এন্ডে নাই, তাহলে এফ কোন এন্ডে আছে, এফ লেফট এন্ডে আছে, তাহলে লেফট জায়গা হ্যান্ড, কোথায় হ্যাঁ। বাকি থাকলো, এই ডি মানে এন্ডে এফ হবে আর না, এর মাঝ। বুঝলে? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। এরপর কোনটা করব? আমি কি কোশ্চিন গুলো বলবো নাকি খালি খালি অ্যারেঞ্জমেন্ট করে ছেড়ে দিব? বুবাই কি বলছো? কোয়েশ্চেন গুলো করা যাবে, মানে অ্যারেঞ্জমেন্টটা হয়ে গেল। বুঝলাম না, আরেকবার। হ্যাঁ, সিটিং অ্যারেঞ্জমেন্টটা অ্যারেঞ্জমেন্ট হয়ে ঠিকঠাক গেলে হয়ে স্যার। গেলে হ্যাঁ, কোয়েশ্চেন গুলো এমনি হয়ে যাবে। হুম। এরপর কোনটা করব বলো? 26 টা বলুন। 26, 26, 5 friends, তনয়া, সুমিতা, নিধি, অপর্ণা, প্রীতি and 5 men, ওরে বাবারে, অরবিন্দ, কুনাল, পবন, সাহিল and Tanmay কত sat on নম্বর এটা? 2 long sides of a rectangular 26। table. Ladies sat alternating with and opposite to the men. Sahil sat in a center position. আমি তো কোয়েশ্চেন দেখে ছেড়ে দিতাম পরীক্ষায়। দেখি চেষ্টা করে, নাহলে আমিও ছেড়ে দিব, কি আছে, ঠিক আছে বুবাই? ঠিক আছে। এর ফার্স্ট লাইনটার মানে কি কেউ বলবে? কোনটা স্যার? ফার্স্ট মানে লাইনটা না, কোন? ওই যে তন্ময় সেট অন টু লং সাইডস অফ এ রেক্টেঙ্গুলার টেবিল, তারপর লাইনটা লেডিস অ্যান্ড অল্টারনেটিং উইথ অ্যান্ড অপোজিট টু দ্য ম্যান, কি হচ্ছে, মেয়ের opposite মেয়েরা একটা জায়গা পর পর বসবে আর অপোজিট টু ম্যান সামনাসামনি হ্যাঁ। গিয়ে বসবে, ঠিক আছে? তাহলে আমরা, হুম। ঠিক আছে, লিখছি ফার্স্ট লাইনটা, হ্যাঁ, সাহিল স্যাট ইন এ সেন্টার পজিশন, তাহলে আমি এখানটাই সাহিল লিখলাম, ওকে, লিখতে পারি তো সাহিল। হ্যাঁ। তারপর কি বলছে, অপর্ণা সেট অপোজিট টু অরবিন্দ, অপর্ণা অরবিন্দ পরে লিখছি, হ্যাঁ, অপর্ণা আর অরবিন্দ, আচ্ছা পরে লিখলেও হবে এটা। সুমিতা সেট নেক্সট টু সাহিল, সুমিতা হচ্ছে সাহিলের নেক্সটে হচ্ছে সুমিতা, সুমিতা সাহিলের নেক্সটে,
and 3 places from অরবিন্দ। অরবিন্দ থেকে 3টা ডিস্টেন্স দূরত্ব, তাহলে অরবিন্দকে কোথায় বসাবো? স্যার এখানে স্যার সাহিল আর কি সুমিতা, হ্যাঁ তো ওইটা যে আপনি যেটা লিখলেন তার আগে লাইনে যে লেখা রয়েছে যে লেডিস সেট অল্টারনেটিং উইথ অ্যান্ড অপোজিট টু দ্য মেন, হুম, মানে সাহিলের উল্টো দিকের ডান দিকে হবে না? অপোজিট মানে এই যে সাহিল যদি এখানে থাকে কি না, তাহলে এখানে একজন মহিলা থাকবে হুম অপোজিট, মুখ বিপরীত দিকে। হুম, হ্যাঁ, হ্যাঁ তার পাশে সুমিতা হবে না? সুমিতা তো মেয়ে হলো একটা। হ্যাঁ সুমিতা মানে আমি স্যাট নেক্সট টু সাহিল। না না স্যার ওটা বলছি না। আমি বলছি যে তার আগের লাইনটা রয়েছে না যে লেডিস স্যাট অল্টারনেটিং উইথ অ্যান্ড অপোজিট টু মেন, মানে কোনো মানে মেনের অপোজিটে ওমেন গুলো বসবে, হ্যাঁ, তো সাহিল আর সুমিতার পাশাপাশি হবে না উল্টো দিকে ডান মানে না দিকে হবে? উল্টো দিকে অলরেডি নেক্সট বলেছে, নেক্সট। হ্যাঁ নেক্সট, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ নেক্সট বলে দিই, সেটা বুঝতে পারছি, নেক্সট ঠিক মানে আছে পাশে, পরে। হুম 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 উল্টো দিকে বলেনি, ওটা অপোজিট বলতো তাহলে। হুম, হুম হুম যেমন এখানে অরবিন্দ আর অপর্ণা বলে দিয়েছে উল্টো দিকে থাকবে, বুঝতে পারলে? ওটা অপোজিট টু বলে হুম, দিয়েছে আগের লাইনটাতে, বুঝতে পারলে হ্যাঁ স্যার, অমৃতা? হ্যাঁ হ্যাঁ স্যার। হুম, আচ্ছা কি বলছে, আর 3 প্লেসেস ফ্রম অরবিন্দ। অরবিন্দ থেকে 3 প্লেসেস ইয়েতে পড়ছে, তাহলে এখানে লিখলাম আমি অরবিন্দ লিখলাম, অরবিন্দ, আর অপর্ণা তার উল্টো দিকে, ঠিক আছে? প্রীতি স্যাট 4 প্লেসেস লেফট টু অপর্ণা। এই যে গন্ডগোল হয়ে গেল এখানটায়, না ঠিকই তো আছে, অপর্ণা যদি এদিকে থাকে, ঠিক আছে, তাহলে ওর লেফট মানে বাঁ দিকে, বাঁ দিকটা এই সাইডটা হলো, ঠিক আছে? কত 3 প্লেসেস, 4 প্লেসেস না, 1 2 3 4, এখানে থাকলো হচ্ছে প্রীতি। নিধি সাইড 2 প্লেসেস ফ্রম সুনিতা। সুনিতার 2 প্লেসেস মানে এইখানে বসবে, ডান দিকে তো যাওয়ার জায়গা নাই, এইখানে বসবে নিধি। অ্যান্ড পবন সেট অপোজিট টু সুনিতা। পবন হচ্ছে সুনিতার উল্টো দিকে বসবে, পবন, PABN, পবন বসলো এখানটায়, ঠিক আছে? কুনাল সেট 3 প্লেসেস ফ্রম প্রীতি। কুনাল সেট 3 প্লেসেস ফ্রম প্রীতি মানে এখানে হচ্ছে কুনাল বসলো, ঠিক আছে? এবার দেখবো, আচ্ছা এখানে কি হচ্ছে, অরবিন্দ আছে, সাহিল আছে, তাহলে এখানে একজন ছেলেই থাকবে, ঠিক আছে? এখানে মেয়ে থাকবে না। আর কি কোশ্চিন চেয়েছে, তনয়ের উল্টো দিকে কে কে থাকবে? তনয়া তাহলে এখানটাই থাকবে, তনয়া। তনয়ের উল্টো দিকে কে আছে তাহলে? সাহিল। সাহিল। আর তন্ময়ের উল্টো দিকে কে আছে? তন্ময় এখানে নাই, তাহলে তন্ময় এখানেই বসবে, তন্ময় এখানে বসবে, তন্ময় নাই। বোঝা গেল? এবার আমার ক্ষেত্রে কি হয়েছে একটা জিনিস বলে দিই, আমি না সাহিলকে এখানটায় নিচে রেখেছিলাম, ঠিকঠাক লেগে গেছে। অপর্ণার বাঁ দিকে বসানোর কথা ছিল, কিন্তু যদি দেখা যেত যে অপর্ণার বাঁ দিকে না বসে অপর্ণা এখানটায় বসে গেছে ডান দিকে, ঠিক আছে, আচ্ছা সাহিলকে উপরে বসাতাম, না তাও মিলে যেত, ঝামেলা হতো না। তো যদি মাঝখান থেকে এমনি হয় কি না, যে আমি সাহিলকে নিচে ধরেছি আর গন্ডগোল হচ্ছে, ম্যাচ করছে না, তখন আমি সাহিলকে কি করি বলতো, ওপরে নিয়ে চলে যেতে হবে আমাকে। বুবাই, বুবাই, হ্যাঁ কি করলাম বলতো? হ্যাঁ বুঝতে পারলাম। কিছুই না, যেগুলোতে কোনো ইনফরমেশন ম্যাচ করতে পারছি না সেগুলোকে পরের জন্য ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? সেগুলো আর পরে যেগুলো আবার, পাচ্ছে সেগুলো লিখছি। হ্যাঁ, আর হুম যেগুলো বসাতে পারছি বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এমন কিছু কঠিন লাগলো কি? না আস্তে আস্তে বুঝতে সময় লাগছে, মানে কোশ্চেন হ্যাঁ, গুলো আসলে বুঝে আমরা বুঝে কি পড়তে হচ্ছে, যা এত সাদাতে যা ইনফরমেশন সময় দেখেই লাগছে। ঘাবড়ে যাই, মাথায় রাখবে, আমরা যেটা মেলাতে পারবো না ওটাকে পরের জন্য তুলে রেখে দিব, আর যেটা মিলাতে পারবো বসিয়ে যাবো। এবার যেই বসিয়ে যাবো কিনা, যেটা আগে মেলেনি ওটা আবার ঠিক ছকে মিলে যাবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম। এবার কোনটা করাবো? 44, এবার কোনটা করাবো? 44, হ্যাঁ, 44। 44,
44 to 46 সার্কেল, এই যে সার্কুলার। সার্কুলারে কি হয়, কোনো ওপেন এন্ড থাকে না, খালি কে কার ডান দিকে আর কে কার বাঁ দিকে বসছে ওটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, 44 8 জন আছে, সবাই হচ্ছে সেন্টারের দিকে ফেস করে আছে। 4 জন, 6 জন, 8 জন, একে নিলাম। ফার্স্ট কি পয়েন্ট আছে, W is on the immediate left of P, W P এর ঠিক বাঁ দিকে আছে। আমি P কে যে কোনো জায়গায় বসাতে পারি, যে কোনো জায়গায়। আমি P কে আমি এখানে বসালাম, তাহলে P এর বাঁ দিক কোনটা হচ্ছে, এই সাইডটা হচ্ছে, এই সাইডটা। তাহলে বলছে W P এর ঠিক বাঁ দিকে আছে, W P এর ঠিক বাঁ দিকে আছে, বাট নট দ্য নেবার অফ T আর S। তাহলে এখানে T অথবা S বসবে না, যেহেতু W T আর S এর নেবার নয়। T S কে ভেতরে লিখে দিলাম, তাহলে আরো সুবিধা হবে। হ্যাঁ, T ও থাকবে না এখানে, S ও থাকবে না, এগুলো বসবে না এখানটায়। হ্যাঁ, তারপর U is the immediate right of Q and V is the neighbor of T। এই যে এখানটায় ঝামেলা হয়ে গেল। এখানটায় দেখো, এখানটায় আমি যে ফার্স্ট লাইনে করলাম P আর W না কোথাও নাই, এখানটায় পরের দুটো লাইন আছে। P আর W আমি আঁকলাম, কিন্তু পরের লাইনে না P আর W নাই কোথাও। তাহলে P আর W কে আমি এখন কেটে দিচ্ছি, ঠিক আছে, পরে আঁকছি P আর W কে। চলবে? কি বললাম? আচ্ছা, U is immediate right of Q, Q কে আঁকি এখানে। Q এর ঠিক ডান দিকে আছে U, আর V is neighbor of T, R is between T and U। তাহলে R যদি T আর U এর মধ্যে থাকে, তাহলে R থাকবে এখানে, T থাকবে এখানে। লাস্ট লাইনটা পড়লাম। তাহলে আগের লাইনের সেকেন্ড পার্ট কি আছে, V is the neighbor of T, তাহলে এখানে বসবে V, এখানে বসলো V। এবার ফার্স্ট লাইনে ফিরে আসি, W is immediate left of P but not neighbor of T or S। V is, এখানে S নাই কিন্তু কোথাও। হ্যাঁ, এখানে এই যে এঁকেছি S কোথাও নাই। কি বলেছে, বলেছে যে W is immediate left of P, তাহলে P থাকবে এখানে, তার বাঁ দিকে থাকবে W, আর এখানে থাকবে হচ্ছে S। মিলে গেল। কি করলাম অর্পিতা? বুঝছো না কেন? কি করলাম স্যার বলো, আমি বুঝতে কি পেরেছি। করলাম? হ্যাঁ, কি করলাম, এটা কিভাবে করলাম? ও হ্যাঁ, বুঝতে পেরেছি আমি। আপনি ফার্স্টেরটা প্রথমে যখন মিললো না, আপনি সেকেন্ড থেকে শুরু করলেন, মানে ইউ বসে আছে কিউ এর ঠিক ডান দিকে। এটা করার পরে পরের ভিটা আপনি ছেড়ে দিলেন, তারপরে আর বসে আছে টি আর ইউর কেন, লিঙ্ক মাঝখানে। খোঁজার চেষ্টা করছি, দুটোর মধ্যে লিঙ্ক হ্যাঁ খোঁজার চেষ্টা হ্যাঁ করছি, লিঙ্ক হ্যাঁ, দিয়ে। ওটা যখন মানে থার্ড স্টেটমেন্টে যখন হয়ে গেল, তখন ভিটা পাওয়া গেল। হ্যাঁ, আর তখন ভিটা ভিটাকে আবার হয়ে ঠিক যাওয়ার পর পাওয়া তো গেল। হ্যাঁ, পি এর বাম দিকে, ওটা তো এমনি বোঝা যাচ্ছে। হুম, মানে প্রথম থেকে, মানে প্রথমে আছে বলে ওটাকে ফার্স্টে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আগের থেকে সহজ লাগছে একটু। হ্যাঁ, হুম। এরপর কোনটা করব বলো, কে বলবে? তাহলে কি বাকিগুলো তোমরা করবে? সিটিং অ্যারেঞ্জমেন্টে না এমন কিছু কঠিন নয়, ম্যানেজমেন্টের কোশ্চেনগুলো একটু টাফ পড়ে। আর ব্যাংক পিওর কি হয় আমি তোমাদের বলে দিই, ঠিক আছে। ওই প্যারামিটার যখন দুটা পর্যন্ত হ্যান্ডেল করা যায়, তিনটা একটু চাপ হয়ে যায় আর কি। আর কোনগুলো যেমন বলে দিচ্ছি তোমাকে, তোমাদের কিন্তু স্যার ব্যাংকের মানে ইয়েতে এরকম আসে না তো, এত বড় মানে ছোট ছোট আসে না, এরকম বড় বড় আসবে, একটা করতেই সময় শেষ।
আরেকবার কি যতগুলো বললে? জিআই থাকে, মানে বলতে চাইছি যে ব্যাংকের পিওতে মানে এত ছোট ছোট আসবে না, বড় বড় এত বড় আসে না, বড় আছে একটা তো। করতেই আমাকে অনেক সময় লেগে গেল। তারপরে বাকি জিআই হাত হ্যাঁ, একটা করতে 20 মিনিট শেষ, আর বাকি জিআই হলো না, আমি টাইম বলে শেষ। দিচ্ছি তো, তোমাদের বলে দিচ্ছি কোনটা আসছে ব্যাংকের লেভেলে, ঠিক আছে? যারা ব্যাংকের প্রিপারেশন নিচ্ছে ওদের ব্যাংকের কাছে 5 লেভেলে মিনিটে হয়ে 300 যাবে। তোমার দেখো তো 86 পেজের আছে, সরি 86 নাম্বার, 86 to 89। কিন্তু এগুলো তো না, আরো টাফ আছে ব্যাংকের। কেমনি আছে জানো তো, দুটো তিনটে প্যারামিটার দিয়ে আছে, হ্যাঁ, দুটো তিনটে প্যারামিটার দিয়ে আছে। এখন জাস্ট এখানে বললো এবিসি, তো তার সঙ্গে হয়তো প্রফেশন জুড়ে দিল, বুঝলে? কেউ হচ্ছে অ্যাডভোকেট, কেউ হচ্ছে প্লেয়ার, কেউ হচ্ছে আর্টিস্ট, হ্যাঁ, সেটা জুড়ে দেয়, সেটা হ্যান্ডেল করাটা একটু চাপ হয়ে যায়। দুটো পর্যন্ত সামলানো যায়, তিনটেটা আমার তো খুব টাফ লাগে। ব্যাংক ব্যাংক দিচ্ছ কেউ? ব্যাংকের পরীক্ষা আইবিপিএস দিচ্ছ কেউ? ফার্স্ট টাইম ফর্ম ফিল আপ করেছি স্যার, আইবিপিএস ক্লার্ক। আইবিপিএস ক্লার্কের, ক্লার্কের তো অতটা কোশ্চেন কঠিন হয় না, কিন্তু ইয়েতে বুঝলে আইবিপিএস ম্যাক্সিমামটা দাঁড়িয়েছে পাজলের উপরে। পাজল প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। হুম হুম ম্যাথ সহজ থাকে, ডেটা ইন্টারপ্রিটেশন খুব সহজ থাকে, ইংলিশটা অন অ্যাভারেজ খারাপ থাকে না, ঠিক আছে, কিন্তু রিজনিংটা ওটার কিন্তু ইয়ে থাকে গো অনেকটা, বুঝলে? পাজল থাকে, পাজল প্র্যাকটিস করা শুরু করো তাহলে ভালো করে। কবে পরীক্ষা আছে? 18 তারিখ কোন মাসের? ডিসেম্বর। টাইম তো বেশি নেই। না স্যার। প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখছো? হ্যাঁ, কোথা থেকে ডাউনলোড করছো? গুগল থেকেই পাওয়া যায়, তাছাড়া ইউটিউবেও কিছু আছে, তো মানে গুগল থেকেই পাওয়া যায়। এখন তো সাপোর্টিং, Reviews। মানে পড়াশোনার সাপোর্টিং হিসাবে তোমার প্রচুর ভালো ভালো সাইট চলে এসছে, আর ইউটিউবও তো হুম দুর্দান্ত, ঠিক আছে। ওই আড্ডা হুম হুম। 24/7 ওটা খুব কার্যকরী ব্যাংকিং হ্যাঁ এর হ্যাঁ জন্য। হ্যাঁ হ্যাঁ, আড্ডা হ্যাঁ 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 স্যার, হুম আড্ডা 24/7 ওটা বেশ ভালো। হুম হুম হুম। যেগুলো তাহলে পারবে না একটু বলবে, ওই ইয়েতে মানে বুবাই যেমন একটা খুব ভালো কাজ করে, ও অঙ্ক যেগুলো পারে না ও পাঠিয়ে দেয়, প্র্যাকটিস করছে অন্যান্য চ্যাপ্টার থেকেও পাঠিয়ে দেয়। তো তোমার যেহেতু সামনে পরীক্ষা আছে, তুমিও তাই করবে তাহলে, ঠিক আছে? হুম, ঠিক আছে স্যার। হুম। সুরেখা, জানতে না আজ ক্লাস হবে? না স্যার, আমি এখন দেখছি, আমার তো আজকে সাবজেক্টের ক্লাস 8টার সময় ছিল। আমার তো সোমবার শুক্রবার আছে না। ও, আমি ক্লাস আজকে অতনু স্যারের ক্লাস তাড়াতাড়ি ছেড়ে দিল বলে আমি ঢুকতে পারলাম স্যার। অতনু স্যার ক্লাস বলতে তোমার মানে সাবজেক্ট স্যার, ভূগোলের। জিওগ্রাফি তোমার? হ্যাঁ স্যার। ওখানেও তো ইয়ে স্যার পড়েছে। আজকে তো হবে না স্যার, তুমি 8টার কি সময় আমার এসএসসির জন্য শুক্রবার। পড়ো? সুরেখা দি এসএসসির জন্যও পড়ো? ও ওটা অপশনাল আছে আমার। ও অপশনাল, আচ্ছা আচ্ছা, আমারও তোমার অপশনাল সাবজেক্ট কি, চলছে। তোমার জিওগ্রাফি সাবজেক্ট? হ্যাঁ স্যার। ও, আমি তো শুনেছিলাম পলিটিক্যাল সায়েন্স বোধহয়। না স্যার, জিওগ্রাফি আমি সবই পড়ি, পলিটিক্যাল ওগুলো সবই পারি স্যার। হুম। ইয়ে তোমার অনিন্দিতা, তোমার কি জিওগ্রাফি? হ্যাঁ স্যার, আমারও জিওগ্রাফি। কোথায় ও পড়ছো তোমার তাহলে? জিওগ্রাফি? হ্যাঁ, আমি ওই জন্যই জিজ্ঞেস করলাম। আচ্ছা আচ্ছা, ভালো হলো। কোথায় পড়ছো তুমি, সাবজেক্ট পড়ছো কোথাও? না স্যার, আমি সাবজেক্ট কোথাও পড়িনি। এখন দরকার নেই, তোমার তো বিএড হয়নি তো এখনো। না, বিএড এখনো হয়নি, বিএড করছি, আর প্রিলিমিনারিটা মানে আগে ক্র্যাক করার মতো জায়গায় পৌঁছই, তারপরে সাবজেক্টটা নিয়ে হুম হুম, মানে শুরু ঠিক আছে। করবো। বিএড কমপ্লিট করো তারপরে পড়বে, সত্যি অসুবিধা নেই। হ্যাঁ, বিএড আশা করছি অগাস্টে শেষ করতে পারবো, এখন দেখা যাক। আচ্ছা, তো যেটা বলছিলাম, তোমরা কি এগুলো ট্রাই করবে? আর কোনো চ্যাপ্টার করাবো এখান থেকে, পাজল থেকে? পাজলটা কিন্তু ব্যাংকিং এর জন্য খুব ইম্পর্টেন্ট। করান স্যার পাজেলটা, হ্যাঁ, পাজেলটা করান স্যার। পাজল হয়ে গেল, এ আর বি এক্সারসাইজ। ও আচ্ছা স্যার, হয়ে গেল। হ্যাঁ, সে ক্লাস রেকর্ডিং তুমি করবি, লেটে দেখে আছো নিবি, আজকে। অসুবিধা কিছু নেই। আচ্ছা। অনিন্দিতা বলো, আর করাবো বুবাই? সিটা করাবো এখন না পরের দিন করাবো? না স্যার, স্যার আগে তারপর পরেরটা। বর্ণালী, আরেকবার বলো কি বললে?
এই দুটো আগে প্র্যাকটিস করি বাড়িতে, তারপর পরেরটা করাবেন। অনিন্দিতা কিছু বললে? হ্যাঁ আমিও এটাই বললাম, এই আচ্ছা দুটো শোনো, করি তাহলে আগে। একটা কাজ করবো, হ্যাঁ। পরের দিন হচ্ছে এই বাকি যেগুলো আছে সেগুলো একটু তোমরা একটু চেষ্টা করো, হ্যাঁ চেষ্টা করো একটু, মানে একটু ঠান্ডা মাথায় রেখে করবে, কিনা খুব একটা কঠিন হবে না, বাকিগুলোও করবে, হ্যাঁ ঠিক আছে। বাকিগুলো এতটা কিন্তু কঠিন নয়, মানে এখানে ওই একটাই চ্যাপ্টার আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেটা বাকিদের থেকে একটু অন্যরকম। আর বাকি যেগুলো আছে তোমরা একটু পরেরগুলো উল্টে পাল্টে দেখো তো কি আছে, ওই একই জিনিসই আছে প্রায়, ওরা ক্লু দিয়ে যাচ্ছে, আমাকে ছক বানাতে হবে। তাহলে পরের স্যার দিন, আমি পারি না, সিটিং অ্যারেঞ্জমেন্ট ভুল হয়ে যায়। আচ্ছা দেখে নেবে আজকে। তো পরের দিন আমরা এটার উপরে ডিসকাস করবো, পাজলের উপরে। তারপরে যেটা আমরা চলে যাব তাহলে, এটা অমৃতা বলেছিল খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে কোনো পরীক্ষার জন্য, হ্যাঁ, লজিক, ওটাকে সিলোজিজম বলে। হুম, এখানে লজিক নামে আছে ওটা, খুব ইম্পর্টেন্ট। সিলক্স। সিলক্স খুব সহজ, একবার বুঝে গেলেই পারবে ঠান্ডা মাথায়। বুবাই পারো সিলক্স গুলো? কোনটা? স্টেটমেন্ট কনক্লুশন। মোটামুটি স্যার যেগুলো একটু বুঝিয়ে দেন আজকে। আমি সেই করেছিলাম, অমিতা, সুবীর আজকে দাস বুঝিয়ে থেকে দেবো? কমপ্লিট করেছিলাম। আছে কতগুলো করা। আজকে যদি একটু বুঝিয়ে দিতেন। না তোমার কি সামনে কোনো পরীক্ষা আছে? আরেকবার বলো, শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার। তোমার কি স্যার সামনে কোনো রবিবার পরীক্ষা স্যার আছে? এক্সাম নেন তো, রবিবার করে, তাহলে আইডিয়াটা পেতাম। আরেকবার বলো, কি বললে? না এখন নেই, সিটেটের এক্সাম আছে। সিটেটে সানডে আসে করে না এগুলো, বিপ্র স্যার সিটেটে এক্সাম আসবে না। না, সিটেটে আসবে না। আমি না কেন বলছি স্যার, বলো তো, সানডে করে বিপ্রদীপ দা এক্সাম নেন তো, তাই জন্য বলছি সিলেবাসে আছে, কিন্তু করিয়ে দিলে এখন ভালো বুঝলে হতো। হবে না অমৃতা। আমি কেন বলছি তোমাকে, এটা একটু কনসেপ্টটা এর মধ্যে প্রচুর আছে, অনেক রকমের এক্সাম্পল আছে, হ্যাঁ সেগুলো একটা ধরে ধরে আমি একদিন নেবো, খালি একদিন আমি তোমার ক্লিয়ার করে দেবো। এই মানে খানিকটা করলে না তুমি বুঝতে পারবে না, ভুলভাল করে ফেলবে, বুঝলে। আচ্ছা স্যার, মানে আমার কথা হচ্ছে, নলেজ নিলে পুরোটাই নলেজ নাও। এখানে কিছু কিছু ক্রিটিক্যাল পয়েন্ট ঠিক আছে, আছে হ্যাঁ, স্যার। যে পয়েন্টগুলো একটু মাথায় রেখে তোমাকে করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, হ্যাঁ। ওগুলো চাপ একদিন পারবে না ঠিক নিতে আছে ওটা। স্যার। এখন সিটিং অ্যারেঞ্জমেন্টটা আর ওই যেটা পাজল করলাম ওগুলো একটু প্র্যাকটিস করো, পারলে আরো পরের একটা দুটো এক্সারসাইজ প্র্যাকটিস করো। তার নাম যদি অমনি হয় যে বাকিগুলো হয়ে গেল, পরের দিন হয়তো দেখা যাচ্ছে, তাহলে আমি পরের দিন করে দিব সিলক, ঠিক আছে। সহজ চ্যাপ্টার, সহজ চ্যাপ্টার, কিন্তু করতে একটু টাইম লাগে। কেন টাইম লাগে? অনেক কিছু খুঁটিনাটি ব্যাপার আছে, খুঁটিনাটি ব্যাপারগুলো হ্যান্ডেল করতে হবে। হুম, ঠিক আছে তাহলে আজ আপাতত এখানটাতেই। পরের দিন তাহলে আমাদের সোমবার ক্লাস হচ্ছে, তাই তো? সোমবার কটা স্যার? 8টা? সোমবার তো আবার আমি কি ইয়ের করবো হবে না স্যার গো, সোমবার আপনি ক্লাস কি নেবেন? বল হচ্ছে, অর্পিতার হবে না। আপনি সকালে নিন। কি রে, শোনা যাচ্ছে না। সকালে সোমবার? সোমবার। হ্যাঁ স্যার, করে দেন সকালে, অসুবিধা হবে না স্যার। মোটামুটি 1 ঘন্টা সোয়া ঘন্টার ক্লাস নিতে পারবো। তো আপনার স্কুল আছে স্যার। হ্যাঁ, স্যার কটা থেকে? ওই 6:15 থেকে নেবো তাহলে। কটা থেকে দেবেন না নেবেন? 7টা বা 7:15 থেকে। রবিবার দিন। ও হ্যাঁ, আচ্ছা। সোমবার 8:30 পরে নিন না। 8:30? একটা স্কুল আছে না। 8:30 হবে না, আমি 8:30, 8:30, 8:45 আমি বেরিয়ে যাই ঘর থেকে। হুম, রাতে ঠিক আছে, যে টাইম রাতে হচ্ছে। অর্পিতার না ক্লাস পড়ে যাচ্ছে, অন্য ক্লাস পড়ে যাচ্ছে অর্পিতার। সোমবার সকালে কোচিং আছে। আচ্ছা বুধবার তোমাদের হবে? বুধবার? হ্যাঁ বুধবার স্যার, কখন ফাঁকা স্যার? আছে। বুধবার কারো সমস্যা থাকলে একটু মেসেজ করো, হ্যাঁ মেসেজ করো, বুধবার কখন? তোমরা বুধবার সকালে টাইমটা বলুন স্যার। বুধবার সন্ধেবেলা মেসেজ করো তো। হবে না। হবে অসুবিধা না। নেই, অসুবিধা নেই। বুধবার আর সোমবার বললাম না আপনাকে 8টা থেকে ক্লাস। ও বাবা, হবে না। আপনি যদি 6টা থেকে করেন তাহলে হবে। নাই, মঙ্গলবার দিন সন্ধ্যাবেলায় নিয়ে নেন। মঙ্গলবার আমার হবে না। আর আমি চাইছি এখন 2 দিন করে করাতে, অ্যাটলিস্ট কিছুদিন। অফলাইন যখন করাবো তখন একদিন হয়ে যাবে আবার।
আমি পরিমিতিটা সপ্তাহে 2 দিন করে করাতে চাইছি এখন। পরিমিতি শেষ হয়ে গেলে অফলাইনে ডাকবো আমি। তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি মানে আমাদের যেটা ডেট শনিবার 3টের সময় যে ক্লাস হয়, মানে যেটা আপনি অফলাইন ছিল আমাদের, ওই টাইমে যদি নেন। তখন তো স্কুল ছিল না, এখন স্কুল আমার কি যে হবে, কাল তো স্কুল, কালকের কথা বাদ দাও। আচ্ছা তাহলে এক কাজ না করতে পারি, আপনি যেদিন বললেন না শনিবার 2টো থেকে স্টার্ট করবেন অফলাইন, আমি বললাম না স্যার 2টো না স্যার 3টে হলে ভালো হয়। তো হ্যাঁ তখন কেন আমি ওটা বললাম না করবো, আপনার তো ওই যে স্কুল আছে। একজন পড়াতো না হ্যাঁ ব্যাকআপ ক্লাস, মনে আছে মাহফুজা? হ্যাঁ 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 হ্যাঁ। ওকে দিব একটা পার্ট করাতে, হ্যাঁ আমি সেকেন্ড হাফে ঢুকবো ও আচ্ছা, ওই জন্য। তাহলে এখন দেখুন আপনি, আমি বুঝতে পারছি না। সোমবার 6টা থেকে হবে, স্যার 6টা ও থেকে, যাচ্ছে মাহফুজা class। হুম, সোমবার 6টা থেকে হবে। সন্ধ্যেবেলা? হ্যাঁ হ্যাঁ 6টা তাহলে থেকে তাই করো। হবে। বাকিদের কোনো প্রবলেম আছে? অমৃতা ঠিক না আছে স্যার তুমি? প্রবলেম নেই। না স্যার প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে সোমবার 6টাই করো। এখন তো আমার স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, তো 6টার মধ্যে আশা করছি ঢুকে যেতে পারবো। হ্যাঁ ঠিক আছে, 6টাই করো তাহলে সোমবার। আর শুক্রবার দিন কি করবে? 9টার পরে করেন শুক্রবার, তাহলে আমার অসুবিধা হতো না। 9টার পরে আমার একটু বাড়িতে সমস্যা হচ্ছে গো সুরেখা, ছোট বাচ্চা আছে ও তো। ছেলেকে হ্যাঁ নিয়ে। ওই আমি একটা আমার ঘর লাগে আলাদা পড়ানোর জন্য, তো ওকে তো ও তখন বাইরে ঘুরে বেড়ায়, 9টার পর বোধহয় আমার একটু অসুবিধা হবে গো সুরেখা, বুঝলে? আচ্ছা বাচ্চা তো, হ্যাঁ স্যার অসুবিধা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট বাচ্চা, ওই যে ও এখন খেলছে পাশে, আওয়াজ পাচ্ছ শুনতে? হ্যাঁ স্যার ভালোও লাগে বাচ্চা পাশে থাকলে। ওইটা না, মানে ও কনসেন্ট্রেট, মানে কনসেন্ট্রেশনটা হয় না ঠিক আছে আমার পড়ানো। আর সারাদিন পাচ্ছে না আপনাকে, রাত্রে যদি না পাই স্যার। তাই পড়ে উঠে ওকে নিয়ে একটু বসতে হবে ওই জন্য। তা ওর মা ওই স্যার রান্না সেই তো বান্না করবে, চাপে পড়ে গেলাম 9টার পরে তাহলে করলে একটু স্যার। অসুবিধা হয়ে যাবে টাইমিং এর, বুঝলে? আচ্ছা আমি দেখছি যদি পারি তাহলে 9টার পরে দেখছি, ঠিক আছে? তোমার তো ওকে ক্লাস স্যার। আছে আবার সাবজেক্টের বলছো, তাই তো এই সময়টা? হ্যাঁ স্যার আচ্ছা দেখছি বাকিদের 9টার অনলাইনেই পরে ঠিক হবে। করাচ্ছে। ঠিক আছে দেখছি তাহলে ওটাই করছি তাহলে। ঠিক আছে, আপাতত এখানে ক্লাস শেষ করছি আজ। রেকর্ডিং দিয়ে দিচ্ছি একটু পরে। ওকে স্যার। গুড নাইট, ভালো থেকো সবাই।